সিন্ধু নদের পানি বন্ধের চেষ্টা করলে কড়া জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের। কাশ্মীরের জঙ্গলে ভারতীয় সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সেনাবাহিনী। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশরে বৈঠক, ইসরায়েলি দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত নিরস্ত্র হবে না হামাস, ফিলিস্তিনের নতুন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। ইউক্রেনের দখল থেকে কুর্স্ক অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার দাবি রাশিয়ার, অস্বীকার জেলেনস্কির। শর্ত ছাড়াই কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে রাজি মস্কো। এবং ৫,০০০ টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উন্মোচন উত্তর কোরিয়ার, অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে আখ্যা। পশ্চিমাদের জন্য নতুন হুমকি আখ্যা কিম জং উনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সিন্ধু নদের পানি নিয়ে ভারত কোনো ধরনের টালবাহানা করলে শক্তির মাধ্যমে জবাব দেবে পাকিস্তান। শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে পেহেলগামের হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২ ব্যক্তির বাড়িঘর ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। এর মধ্যেই জম্মু কাশ্মীরে হামলার প্রতিবাদে ভারত, নেপাল এবং অস্ট্রেলিয়ায় বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর আবার উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। একের পর এক উত্তপ্ত বাক্য বিনিময়ে সরগরম দুই দেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি। এবার ভারতকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় শনিবার এক সামরিক কুচকাওয়াজে ভাষণ দেন তিনি। সেখানে ইঙ্গিত দেন সিন্ধু নদের পানি বন্ধের চেষ্টা করা হলে শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেবে ইসলামাবাদ। এ সময় তিনি আরও জানান পাকিস্তান শান্তি চায়, তবে এ কারণে পাকিস্তানকে কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না। নিজ দেশের প্রতিটি ইঞ্চি রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সিন্ধু পানি চুক্তির অধীনে পাকিস্তানের জলপ্রবাহ বন্ধ, কমানো বা ঘুরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা পূর্ণ শক্তি ও বল প্রয়োগের মাধ্যমে প্রতিহত করা হবে। কেউ যেন কোনো ধরনের মিথ্যা ধারণা বা বিভ্রান্তিতে না থাকে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি শনিবার জানান, হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত রয়েছে পাকিস্তান। এদিকে শনিবার পেহেলগামের হামলার ঘটনায় জম্মু কাশ্মীরে অভিযুক্ত সন্দেহে ২ ব্যক্তির বাড়িঘর ভেঙে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া সশস্ত্র বাহিনী কাশ্মীরের জঙ্গলে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এলাকা পরিদর্শন করেন সেনাপ্রধানও। শুধু ভারতেই নয়, কাশ্মীরে হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে নেপাল ও অস্ট্রেলিয়াতেও। কাঠমান্ডুতে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন নেপালের জনগণ। নিহত নেপালি নাগরিকের জন্য ন্যায় বিচার দাবি করেন তারা। নয়াদিল্লিতে বিজেপি কর্মীরা পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন। পশ্চিমবঙ্গে শিলিগুড়ি ও অস্ট্রেলিয়ার মেলবোর্নেও পথে নামেন সাধারণ মানুষ। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। গুজরাটে অভিযান চালিয়ে ১,০০০-এর বেশি বাংলাদেশিকে আটকের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে স্থানীয় প্রশাসন। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষসংঘভির বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে ১,০০০ বাংলাদেশিকে আটকের দাবি করেছে গুজরাট সরকার। গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভির বরাত দিয়ে খবর প্রকাশ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে ৮৯০ বাংলাদেশি এবং সুরাটে ১৩৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটিই বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেফতারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেন। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন গুজরাটের এই মন্ত্রী।
তার দাবি, গ্রেফতারকৃত বাংলাদেশিরা গুজরাটে যাওয়ার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন। সেখানে তারা জাল নথি ব্যবহার করেছিলেন। বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি গ্রেফতার করা 4 বাংলাদেশির মধ্যে 2 জন আল কায়েদার স্লিপার সেলে কাজ করেছেন দাবি করে হর্ষ সাঙ্ঘভি বলেন, গুজরাটে এই বাংলাদেশিদের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। আটক বাংলাদেশিদের শিগগিরই নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ভারতে ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে তারা পৌঁছানোর জন্য যে জাল নথি ব্যবহার করতেন সেই বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে যারা তাদের জাল নথি তৈরি করে দিয়েছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আগাম সতর্কতা ছাড়া ভারত ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ায় বন্যা দেখা দিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। স্থানীয় সময় শনিবার মুজাফফরাবাদ কর্তৃপক্ষ জানায়, ঝিলামে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়েছে ভারত। এতে নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়ে মাঝারি আকারে বন্যা দেখা দিয়েছে। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের মাঝে। বন্যার বিষয়ে স্থানীয়দের সতর্ক করতে মসজিদ থেকে মাইকিং করতে দেখা গেছে। গেল মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তান জড়িত এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। এর জেরে পানি ইস্যুতে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত হয়েছেন 40 ফিলিস্তিনি। একই পরিবারের 10 জন ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছেন। এদিকে ফিলিস্তিনির নেতৃত্বেও বড় পরিবর্তন আসছে। মাহমুদ আব্বাস তার উত্তরসূরি হিসেবে হুসেইন আল শেইখের নাম ঘোষণা করেছেন। এদিকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়া নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। শাসন ব্যবস্থায় আসতে চলেছে পালাবদলের ছাপ। স্থানীয় সময় শনিবার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর নির্বাহী কমিটির বৈঠকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার ঘনিষ্ঠ সহযোগী হুসেইন আল শেখকে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন। আব্বাসের ওপর বয়সজনিত কারণে অনেকদিন ধরেই আন্তর্জাতিক মহলে নেতৃত্ব পরিবর্তনের চাপ ছিল। হুসেইন আল শেখ ফাতা আন্দোলনের নেতা, যিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় পরিচিত মুখ। যদিও তার নিয়োগ ঘিরে ফিলিস্তিনিদের ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে আল শেখ ফিলিস্তিনের জনগণকে আশ্বাস দিয়ে বলেন, ব্যালট বাক্সের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন সাধারণ জনগণ। এদিকে মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবন্ধের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। হামাস জানিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় প্রস্তুত, তবে অস্ত্র সমর্পণে নয়। সংগঠনটি জানায়, দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের হাতে অস্ত্র থাকবে। এদিকে ইসরায়েলি মন্ত্রিসভার মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। রাজনৈতিক নেতাদের সঙ্গে সেনা কর্মকর্তাদের তীব্র বাকবিতণ্ডা হয়েছে। বারবার বৈঠক হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আগামী সোমবার পরবর্তী বৈঠক হবে বলে জানা গেছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের দখল থেকে কুর্স্ক অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার দাবি করেছে রাশিয়া। যদিও এই দাবিটি অস্বীকার করে ইউক্রেন জানায়, অঞ্চলটিতে এখনও তাদের সেনা উপস্থিত আছে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পূর্ণ এবং নিঃশর্ত যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছাড়াই কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিদিনই নিচ্ছে নতুন মোড়। এবার ক্রুস্কের যুদ্ধের ময়দান থেকে এলো নতুন ঘোষণা। রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ জানান, ক্রুস্ক অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনীকে সম্পূর্ণ বিতাড়িত করা হয়েছে। শেষ গ্রাম গর্নাল পুনর্দখলের মাধ্যমে এ অঞ্চলকে পুনরায় রাশিয়ার দখলে নেওয়া হয়েছে বলে জানান তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে রুশ জেনারেল জানান, এ অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে উত্তর কোরিয়ার সেনারাও। প্রচণ্ড ক্ষয়ক্ষতির মাঝেও তাদের বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করেছেন তিনি। এই প্রথমবারের মতো রাশিয়া যুদ্ধে কোরীয় সেনাদের অংশগ্রহণের বিষয়টি স্বীকার করল।
অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ টেলিগ্রামে এক পোস্টে জানায় যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি কঠিন হলেও তাদের সেনারা এখনও ক্রুজকে অবস্থান করছে এবং রাশিয়ার বেলগরদ অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে গেল শুক্রবার মস্কোয় ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 3 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠক শেষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনের সঙ্গে বিনা শর্তে আলোচনায় বসার প্রস্তুতি আবারও স্পষ্ট করেছে পুতিন। এর মধ্যে ইতালির রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 15 মিনিটের গোপন বৈঠকে জেলেনস্কি স্পষ্ট করে জানিয়ে দেন, যুদ্ধ শেষ করতে চাইলে প্রয়োজন পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি। ট্রাম্পের কাছে সহযোগিতারও আশ্বাস চান তিনি। উভয় পক্ষই এ আলোচনাকে গঠনমূলক বলে বিবৃতি দিয়েছে। তবে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার জন্য রাশিয়াকে দায়ী করে যুদ্ধবন্ধে পুতিনের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে রাশিয়ার ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞার পাশাপাশি পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজেদের নৌশক্তির জানান দিল উত্তর কোরিয়া। 5000 টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উন্মোচন করেছে দেশটি। জাহাজটিকে উত্তর কোরিয়ার অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর নামফোতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এটির উন্মোচন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার মেয়ে কিম জু একে সঙ্গে নিয়ে নামফু বন্দরে যুদ্ধ জাহাজ উন্মোচন অনুষ্ঠানে হাজির হন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় তাদের অভিবাদন জানান নৌবাহিনীর সদস্যরা। এদিন 5000 টন ওজনের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ উন্মোচন করেন কিম। দেশটির গণমাধ্যম জানায়, বহুমুখী ব্যবহারের জন্য তৈরি যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্র এবং তার এশীয় মিত্রদের মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হবে। উত্তর কোরিয়ার নৌবাহিনীর কাছে তুলে দেওয়া হবে জাহাজটি। 2026 সালের শুরুতেই পুরো দমে কার্যক্রম শুরু হবার কথা রয়েছে। এদিনও পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন কিম। যদি যুক্তরাষ্ট্র বারবার সামরিক শক্তি প্রদর্শন অব্যাহত রাখে, তবে আমাদেরও কৌশলগত প্রতিরোধের শক্তি বাড়ানোর বিকল্প থাকবে না। উত্তর কোরিয়ার ইতিহাসে অন্যতম শক্তিশালী অস্ত্র আখ্যা দেওয়া হয়েছে নতুন এই যুদ্ধজাহাজকে। চোয়ে হিয়ন ক্লাস নামে পরিচিত এই যুদ্ধজাহাজ পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে মাত্র 400 দিনে। এতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবস্থাও যুক্ত করা হয়েছে বলে দাবি পিয়ংইয়ং এর। উত্তর কোরিয়ার গণমাধ্যমের দাবি, নতুন এই যুদ্ধজাহাজে আকাশ প্রতিরক্ষা ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এটি। বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই যুদ্ধজাহাজে ডজনখানেক উলম্ব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাও থাকতে পারে। রাশিয়ার সঙ্গে কিম প্রশাসনের সাম্প্রতিক ঘনিষ্ঠতা এবং সামরিক সহায়তা আদান প্রদানের মধ্যে নতুন যুদ্ধজাহাজ সংযোজনে পশ্চিমাদের কপালে উদ্বেগের ভাঁজ পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় ধাপের পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াশিংটনের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি পারমাণবিক কর্মসূচি ঘিরে আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। তবে দুপক্ষের মধ্যে এখনও মতবিরোধ রয়ে গেছে বলে আশঙ্কা তৈরি করেন তিনি। এদিকে আলোচনা গঠনমূলক এবং ইতিবাচক হয়েছে বলে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। আগামী শনিবার ইউরোপে পরবর্তী ধাপের আলোচনা হবে বলে জানা গেছে। দফায় দফায় চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা। আগের দুইবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি। ওমানের রাজধানী মাস্কাটে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 6 ঘণ্টা ব্যাপী চলে পরোক্ষ আলোচনা। এবারের বৈঠকেরও মধ্যস্থতা করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধি নিজ দেশে ফিরে গিয়ে আরও অভ্যন্তরীণ পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, আলোচনা গঠনমূলক হলেও বড় ধরনের মতপার্থক্য এখনও রয়ে গেছে। তিনি আরও জানান, এবারের আলোচনায় বিশেষজ্ঞদের উপস্থিতি কার্যকর ছিল। লিখিতভাবে একাধিকবার মতবিনিময় হয়েছে। পরের বৈঠকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেছেন আরাঘচি। তবে তিনি স্পষ্ট করে দেন, এই আলোচনায় শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মিসাইল বা প্রতিরক্ষা বিষয়াদি এই আলোচনার এজেন্ডা নয়।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনা নিয়ে ইতিবাচক সুর শোনা গেছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছেন। তারা জানিয়েছেন খুব শিগগিরই ইউরোপে ফের বৈঠক হবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন চতুর্থ দফার আলোচনা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। স্থান ও সময় নির্ধারণ করে পরে জানানো হবে। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ আশা দেখছেন, আবার কেউ মার্কিন উদ্দেশ্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমি নিশ্চিত কোনো চুক্তি হবে না, কারণ কিছু লোক আছে যারা চায় না এটা হোক। এতে তাদের স্বার্থ নেই। আসলে চুক্তি না হলে আমার মনে হয় যুক্তরাষ্ট্র নিজেই লাভবান হবে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনা ঘিরে চুক্তির সম্ভাবনা তৈরি হলেও মতপার্থক্য ও পারস্পরিক অবিশ্বাস এখনও প্রধান বাধা হয়ে আছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। কানাডার জাতীয় নির্বাচনে চলছে আগাম ভোট গ্রহণ। এরই মধ্যে ৭৩ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। সোমবারের ভোটকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ট্রাম্পের আগ্রাসী অবস্থানের কারণে জনপ্রিয়তায় পিছনে থেকে লিবারেল পার্টির আবারও বাড়ছে সমর্থন। কানাডার জাতীয় নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। র্যালি সমাবেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে চলছে আগাম ভোট। এবার রেকর্ড ৭৩ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গতবারের তুলনায় প্রায় ২৫% বেশি। সোমবার কানাডার ৩৪৩টি আসনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রধান প্রার্থী, লিবারেল নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং কনজারভেটিভ নেতা পিয়েরে পলিভ্রো। ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক প্রধান কার্নি অভিজ্ঞ অর্থনীতিবিদ। নির্বাচনী প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীলতা কমানোর কথা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেন। অন্যদিকে দীর্ঘদিনের রাজনীতিক কনজারভেটিভ নেতা পিয়েরে পলিভ্রো তার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সঙ্গে সমঝোতার কথা উল্লেখ করেন। বর্তমানে কানাডার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বসতি সংকটের জন্য লিবারেল পার্টির নেতাদের দুষছেন তিনি। দুই নেতার ভিন্নধর্মী পটভূমি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের মতো কানাডায়ও ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং পদ্ধতি অনুসরণ করে। এতে প্রতিটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই নির্বাচিত হবেন, এমনকি মোট ভোটের ৫০% না পেলেও। যে দল এককভাবে অথবা অন্য কোনো দলের সমর্থন নিয়ে হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা পরবর্তী সরকার গঠন করবে এবং দলের নেতা প্রধানমন্ত্রী হবেন। ট্রাম্পের আগ্রাসী অবস্থানের কারণে কানাডায় জাতীয়তাবাদী আবেগ জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য বর্জন ও ভ্রমণ বাতিলের ঘটনা বেড়েছে। এতে করে জনপ্রিয়তায় পিছিয়ে থাকা লিবারেল পার্টি আবারও সমর্থন ফিরে পেতে শুরু করেছে। নির্বাচনী সমীকরণ নতুনভাবে গড়ে উঠেছে বলে জানিয়েছে গণমাধ্যম। সবশেষ জনমত জরিপে লিবারেল ও কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। চূড়ান্তভাবে কানাডীয় ভোটাররা কাকে তাদের নেতৃত্বের দায়িত্ব তুলে দিবেন তা জানা যাবে কদিন পরেই। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, জিডিপি $4.10 ট্রিলিয়ন। উন্নয়ন যাত্রা ধরে রাখাই হবে চ্যালেঞ্জ বলছেন গভর্নর। ইতালির রোমের সান্তা মারিয়া মেজর বাসিলিকায় সমাহিত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। এর আগে শনিবার সকালে ভাটিকানে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে তার শেষকৃত্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান। প্রথা ভেঙে ভ্যাটিকানে নয়, বরং রোমের সান্তা মারিয়া মেজর বাসিলিকায় সমাহিত হলেন পোপ ফ্রান্সিস। কাঠের তৈরি কফিন, 14 জন সাদা দস্তানা পরিহিত পালবিয়ার বহন করে সেন্ট পিটার্স বাসিলিকার প্রধান দরজা দিয়ে বের হন। এরপর বাইরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনসমুদ্রে পরিণত হয় ভ্যাটিকান সিটি। শেষ বিদায়ে ঢল নামে লাখো মানুষের। কানায় কানায় পূর্ণ হয় সেন্ট পিটার্স স্কয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। পোপের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও। এছাড়া বেশ কয়েকটি দেশের রাজারানী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক নেতাকেই দেখা যায়। পোপকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে জড়ো
জড়ো হন 2 লাখের বেশি ভক্ত ও সমর্থক। পোপের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছিলাম। এসব সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। পোপ ফ্রান্সিস ছিলেন সাধারণ মানুষের কাছে অতি প্রিয়। আমরা নতুন একজন পোপ পাবো, তার আদর্শ নিয়েই সামনের পথ চলা হবে। আমরা এখানে তাকে সম্মান জানাতে এসেছি, কারণ তিনি সবসময় বলতেন আমার জন্য প্রার্থনা করতে ভুলবে না। 88 বছর বয়সে মৃত্যুবরণ করা এই পোপ নিজের অন্তিম যাত্রার রীতিনীতি নিজেই নির্ধারণ করেছিলেন। একটি সাধারণ কবর, কেবল একটি নাম লেখা, ফ্রান্সিসকাস। কাকলি আখতার, সময় সংবাদ। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অন্তত 40টি দেশের সাবেক এবং বর্তমান সরকার প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্থানীয় সময়ে শনিবার সকাল 10টায় অনুষ্ঠান শুরুর আগে এবং 12টার পর তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম আরও জানান, প্রবাসীদের স্বার্থ রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সজাগ রয়েছে। অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধান, তাদের প্রাইম মিনিস্টার, অনেক দেশের কিং কুইন, এদের সাথে উনি কথা এক্সচেঞ্জ করেন। এখানে আসার পরে ওনার দুটা মিটিং হয়। একটা হচ্ছে উরুগুয়ের ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে। ল্যাটিন আমেরিকার এই মার্কেটটাও কীভাবে আমরা আরও এক্সপ্লোর করতে পারি, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আর একটু আগে কথা হলো কার্ডিনাল জ্যাকব কুকাভাত। উনি মূলত কেরালার, কিন্তু উনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন কার্ডিনাল। আপনি জানেন পোপ ফ্রান্সিসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার একটা খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। উনি খুব বিগ অ্যাডমিরার ছিলেন পোপ ফ্রান্সিস আমাদের চিফ অ্যাডভাইজারের কাজে। এখন কোন পার্টি কি বললো আসলে সেটা আমাদের দেখবার বিষয়। আমরা বারবার আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, একবার না, এই রিফর্মের কাজগুলো আমরা গুছিয়ে করতে পারবো। জুলাই চার্টারটা হবে, হওয়ার পরে আমরা একটা কাজ গুছিয়ে আমরা ইলেকশনের ডেট দিব, সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং US ব্যুরো অফ ইকোনমিক অ্যানালিসিসের নতুন পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। জাপানকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং US ব্যুরো অফ ইকোনমিক অ্যানালাইসিসের পরিসংখ্যান অনুযায়ী মার্কিন অঙ্গরাজ্যটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে। নতুন প্রকাশিত পরিসংখ্যানে ক্যালিফোর্নিয়া এখন কেবল যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পেছনে রয়েছে। IMF এর তথ্য বলছে যুক্তরাষ্ট্রের জিডিপি বর্তমানে $29.18 ট্রিলিয়ন, চীনের $18.74 ট্রিলিয়ন এবং জার্মানির $4.65 ট্রিলিয়ন। আর তালিকায় চতুর্থ স্থানে থাকা ক্যালিফোর্নিয়ার জিডিপি বর্তমানে $4.10 ট্রিলিয়ন, যেখানে জাপানের জিডিপি দাঁড়িয়েছে $4.01 ট্রিলিয়ন। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ক্যালিফোর্নিয়া কেবল বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই চলছে না, বরং গতিপথ নির্ধারণ করছে। তবে এই উন্নয়ন যাত্রা সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে সতর্ক করে দেন তিনি। যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষি খাতে ক্যালিফোর্নিয়ার বড় অবদান রয়েছে। দেশটির 2 বৃহত্তম সমুদ্রবন্দরও সেখানেই অবস্থিত। বিশ্ব বাণিজ্যের কেন্দ্রও বলা হয় যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট খ্যাত ক্যালিফোর্নিয়াকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। দেখছেন আন্তর্জাতিক সময়। 2025 সালের পবিত্র হজ উপলক্ষে মক্কার আরাফাতের ময়দান থেকে প্রদত্ত খুতবা বিশ্বের মানুষের জন্য 20টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। সৌদি সরকার জানিয়েছে, মুসলিম উম্মাহ এবং মানবতার কল্যাণে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মানুষ সরাসরি হজের মূল বার্তা বুঝতে পারেন। সৌদি আরব থেকে এ নিয়ে বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। পবিত্র হজ উপলক্ষে এবছর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এবারের আরাফার দিনে প্রথমবারের মতো একযোগে 20টি ভাষায় সরাসরি পবিত্র হজের খুতবা সম্প্রচার করা হবে।
এ বিষয়ে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, মুসলিম উম্মাহর ঐক্য ও মানবতার কল্যাণে হজের খুতবাকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই 20টি ভাষার তালিকা রয়েছে ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, চীনা, তুর্কি, রুশ, হাউসা, বাংলা, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, অ্যামহিয়ারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালয়ালম, ফিলিপিনো এবং জার্মান। হারামাইন শরীফাইন অ্যাফেয়ার্স বিভাগের সহযোগিতায় তৈরি করা হয়েছে উচ্চমানের অনুবাদক টিম। আধুনিক প্রযুক্তির সহায়তায় খুতবার তাৎক্ষণিক অনুবাদ সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া হবে। টেলিভিশন চ্যানেল, অনলাইন স্ট্রিমিং, রেডিও এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও শ্রোতারা তাদের নিজস্ব ভাষায় খুতবা শুনতে পারবেন। সৌদি কর্মকর্তারা বলছেন, ইসলামের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তাকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতেই এমন ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় ইতিমধ্যে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। অনেকে বলছেন এটি হজের ইতিহাসে এক নতুন যুগের সূচনা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। বিদ্যুৎ বিভ্রাট আর প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেই ভবিষ্যতের ছোঁয়া পেয়েছে কিউবা। হাভানার ডোনা অ্যালিসিয়া রেস্তোরাঁয় এখন খাবার পরিবেশন করছে একটি রোবট। গ্রাহকদের কাছে পেয়েছে তুমুল জনপ্রিয়তা। প্রযুক্তিতে ধীরে ধীরে এগিয়ে যাওয়া কিউবার একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশন করে গ্রাহকদের চমকে দিচ্ছে একটি রোবট। আছে ডিজিটাল মেনুর ব্যবস্থাও। কিউবার রাজধানী হাভানার ডোনা অ্যালিসিয়া রেস্তোরাঁয় এখন শুধু খাবারের স্বাদই নয়, প্রযুক্তির ছোঁয়াতেও হয়ে উঠছে শহরটির নতুন আকর্ষণ। শুধু খাবার পৌঁছানোই নয়, কৃত্রিম ভদ্রতা দেখিয়েও গ্রাহকদের মন জয় করে নিচ্ছে রেস্তোরাঁর নামে নামকরণ করা রোবটটি। 7 বছর আগে চালু হওয়া ডোনা অ্যালিসিয়া রেস্তোরাঁয় প্রথমে টেবিল ভিত্তিক ট্যাব ব্যবহার শুরু করে, পরে যোগ হয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিস অ্যালেক্সা। টেবিলের স্ক্রিনে ডিজিটাল মেনুর পাশাপাশি রয়েছে স্বয়ংক্রিয় দরজার সুবিধাও। আর এখন সবচেয়ে বড় আকর্ষণ রোবট ওয়েটার, যে নিজেই খাবার টেবিলে পৌঁছে দেয়। গ্রাহকেরা বলেন, রোবটের পরিবেশন দেখে মনে হয় তারা কোনো অ্যানিমেটেড সিনেমার ভেতর রয়েছেন। রোবট এসে আমাকে খাবার দিল, হাত মেলালো, বিদায় জানালো, পুরোটাই যেন সিনেমার মতো। বিদেশি অতিথিরাও বেশ মুগ্ধ রোবটের এই খাবার পরিবেশন দেখে। জাপানি এক পর্যটক বলেন, স্প্যানিশ ভাষা না জানলেও টাচ প্যানেলের মাধ্যমে সহজেই খাবার অর্ডার করা যায়। প্রযুক্তি নির্ভর এই সেবায় বাড়তি স্বাচ্ছন্দ্য পেয়েছেন তিনি। বাচ্চা বুড়ো অনেকেই সেলফিও তোলেন ডোনা অ্যালিসিয়ার সঙ্গে। আমার খুবই ভালো লাগছে। ভাষা জানার দরকার নেই, সবকিছু টাচ প্যানেলে করা যায়। এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে রেস্তোরাঁটিকে বেশ জনপ্রিয় করে তুলেছে। যদিও বিদ্যুৎ সংকট আর যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিয়ে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে বলে জানান কর্তৃপক্ষ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জলবায়ু সংকটের প্রভাবে পানির তীব্র সংকটের মুখে পড়েছে বিশ্বের বিভিন্ন শহর। কায়রো, মাদ্রিদ, হংকং, রিয়াদ ও জেদ্দার মতো শহরগুলো খরার সঙ্গে লড়াই করছে। অন্যদিকে ভারত, কলম্বিয়া, নাইজেরিয়া এবং পাকিস্তানের মতো কিছু শহর যেখানে একসময় খরা ছিল, সেখানে এখন প্রায়ই দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা। এমন পরিস্থিতির জন্য মানুষের শহরমুখী প্রবণতাকে দুষছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়াটার এইড। একই পৃথিবীতে বসবাস, তবে স্থানভেদে পানির সংকট এক এক রকম। কোথাও মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে, কোথাও আবার বন্যায় ভেসে যাচ্ছে গোটা শহর। গত 4 দশকে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন শহরে পানির সংকট ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়াটার এইডের গবেষণায় দেখা গেছে, বিশ্বের 100টিরও বেশি প্রধান শহর এখন পানির সমস্যার সম্মুখীন। একসময় বন্যার ঝুঁকিতে থাকা শহরগুলো এখন খরার কবলে, আর বছরের বেশিরভাগ সময় শুষ্ক থাকা শহরগুলোই দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এশিয়ার শহরগুলোর উপর। ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 20টি শহরের মধ্যে 18টি এশিয়ায় অবস্থিত। অন্যদিকে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য সবচেয়ে বেশি খরার শিকার হচ্ছে। পাকিস্তানের বৃহত্তম শহর করাচিকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ 10টি শহরের মধ্যে রেখেছে ওয়াটার এইড। করাচির 2 কোটি মানুষের অর্ধেকই বস্তিতে বসবাস করে। পাকিস্তান বন্যার মুখোমুখি হলেও আফ্রিকার দেশ জাম্বিয়া খরার সঙ্গে লড়াই করছে। এ কারণে দেশটিতে পানি ও বিদ্যুতের সংকট রয়েছে। স্বল্প আয়ের মানুষজনের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি।
বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের বিভিন্ন শহরে পানি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলেও সংকট কাটিয়ে উঠতে চায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে এই সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা তাদের। এই সংকট মোকাবেলায় প্রয়োজন বৈশ্বিক সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিন্ধু নদের পানি বন্ধের চেষ্টা করলে কড়া জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের। কাশ্মীরের জঙ্গলে ভারতীয় সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সেনাবাহিনী। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশরে বৈঠক। ইসরায়েলি দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত নিরস্ত্র হবে না হামাস। ফিলিস্তিনের নতুন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।